হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 12-এর 13 নম্বর চ্যাপ্টার শুরু করছি, যেটার নাম হচ্ছে বাস্তববিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা। বাস্তববিদ্যা অর্থাৎ ইকোলজি, পরিবেশ অর্থাৎ এনভায়রনমেন্ট, অ্যান্ড জনসংখ্যা মানে হচ্ছে পপুলেশন। তো ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলটা শেয়ার করো। দেখো, একটা কথা বলে রাখি যে ক্লাস 12-এর 13, 14, 15 এবং 16 এই যে চারটে চ্যাপ্টার আছে, 13, 14, 15, 16, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইজি, মানে এখান থেকে বোঝার থেকেও মুখস্থ করার জায়গাটা অনেকটা বেশি। তো এখান থেকে কোয়েশ্চেনও অনেকটা আসে। তো সেজন্য বলবো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো, এবং যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও। তো প্রথম এখান থেকে যেটা পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে বিজ্ঞানী আর্নস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন। ইকোলজি মানে হচ্ছে বাস্তববিদ্যা বা বাস্তুবিদ্যা, মানে জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে আন্তঃসম্পর্ক, জীব এবং তার পরিবেশের বিভিন্ন পারস্পরিক ক্রিয়া সম্পর্কে আলোচিত হয়, তাকে বলা হচ্ছে ইকোলজি। মানে কোনো একটা আমাদের যে পরিবেশ, সেই পরিবেশে যে আমরা বাস করছি এবং আমাদের সঙ্গে আমাদের পরিবেশের যে ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো সম্পর্কে যে বিজ্ঞানের শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে ইকোলজি। সেই ইকোলজির জনক বা সেই ইকোলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন বলা হয় বিজ্ঞানী আর্নস্ট হেকেলকে। তাহলে এইখান থেকে যেটা কোয়েশ্চেন আসে যে ইকোলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, বা বিজ্ঞানী আর্নস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন, এই কথাটা তোমরা মনে রেখো। নেক্সট এখান থেকে যেটা পড়তে হবে সেটা বলবো, কারণ আমি প্রথমেই বলছি যে সব জিনিস এখান থেকে পড়ার দরকার নেই। মানে শুধু শুধু সব জিনিসটা পড়ে তো লাভ নেই। যেটুকু আমাদের সিলেবাসে আছে, যেটুকু আমাদের পরীক্ষায় পড়বে, যেখান থেকে কোয়েশ্চেন আসে মেনলি, সেই জিনিসগুলো আমরা কভার করব। তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অটো ইকোলজি কাকে বলে। অটো ইকোলজি হচ্ছে, এখান থেকে দেখো এই জিনিসটা শুধু পড়বে যে বাস্তুতন্ত্রের যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সাথে তার পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়। তাহলে একটা নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী এবং তার সঙ্গে তার পরিবেশের যে আন্তঃসম্পর্ক বিষয়ে আলোচনা করা হচ্ছে বিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হচ্ছে অটো ইকোলজি। ওকে, সিনিকোলজির এটার সঙ্গে এটার পার্থক্য হচ্ছে, এখানে শুধু বলেছিলাম একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতি, এখানে হচ্ছে যদি একাধিক প্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ে আলোচনা করা হয়, সেই বিজ্ঞানের শাখাটাকে বলা হচ্ছে সিনিকোলজি। তাহলে অটো ইকোলজি আর সিনিকোলজির মধ্যে পার্থক্যটা হচ্ছে, অটো ইকোলজিতে একটি প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হয়, সিনিকোলজি হচ্ছে বিভিন্ন প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হয়। 1 নম্বর পার্থক্য। 2 নম্বরে এটাই বলা হয়েছে যে জীবদের পারস্পরিক সম্পর্ক এবং পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক বিষয়ক আলোচনাটা তুলনামূলকভাবে সরল, কারণ যেহেতু একটা প্রজাতি এবং তার সঙ্গে যে পরিবেশের আন্তঃসম্পর্ক, সেটাকে বলা হচ্ছে অটো ইকোলজি, তাই এটা অপেক্ষাকৃত সরল এবং এটা হচ্ছে অপেক্ষাকৃত জটিল। শুধু এটুকুই লিখে দিতে পারো, এটা অপেক্ষাকৃতভাবে সরল এবং এটা হচ্ছে অপেক্ষাকৃত জটিল। 2 নম্বর পয়েন্ট। এবং 3 নম্বর এখানে লিখবে যেটা, সেটা হচ্ছে এখানে একটা প্রজাতি বাস্তুতন্ত্রের একক, যেহেতু একটা প্রজাতির জীব সম্পর্কেই আলোচনা করা হচ্ছে, আর এখানে হচ্ছে সব প্রজাতির জীবরাই হচ্ছে এই বাস্তুতন্ত্রের একক। ওকে, তাহলে আমরা এখনো পর্যন্ত পড়লাম যেটা, সেটা হচ্ছে ইকোলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন বিজ্ঞানী আর্নস্ট হেকেল। 2 নম্বর পড়লাম যে অটো ইকোলজি এবং সিনিকোলজি কাকে বলে। অটো ইকোলজি হচ্ছে যে একটি প্রজাতির জীব এবং তার সঙ্গে তার পরিবেশের যে আন্তঃসম্পর্ক, সেটা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে অটো ইকোলজি। এবং সিনিকোলজি হচ্ছে যে কোনো একটা অঞ্চলে অনেকগুলো মানে বিভিন্ন প্রজাতির জীব আছে, সেই বিভিন্ন প্রজাতির জীবের সঙ্গে তার পরিবেশের যে আন্তঃসম্পর্ক, তাকে বলা হচ্ছে সিনিকোলজি, এবং তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে এই বায়োম কাকে বলে, কিন্তু বায়োমটা এর পরে আরেকটু ভালো করে দেওয়া আছে, সেজন্য এখানটা আমরা আর পড়ছি না। পপুলেশন কাকে বলে এটাও পরে দেওয়া আছে, কিন্তু পপুলেশন এই জিনিসটাও পড়তে হবে। পপুলেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো প্রজাতির সমষ্টিকে, মানে একটা নির্দিষ্ট অঞ্চল, সেখানে যে সমস্ত প্রজাতিগুলো আছে সেই কোনো একটা প্রজাতির সমষ্টিকে বলা হচ্ছে পপুলেশন। ওকে, তাহলে এখান থেকে এটুকু জানলাম। নেক্সট এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, এই কোশ্চেনটা খুব দেয়, সেটা হচ্ছে এই মাইক্রো ক্লাইমেট কাকে বলে। দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পড়েছে মাইক্রো ক্লাইমেট। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, তাহলে মাইক্রো ক্লাইমেট মানে হচ্ছে কোনো একটা জীবের চারপাশের, অর্থাৎ স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ু। স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ু।
ক্লাইমেট কথাটার অর্থ হচ্ছে জলবায়ু, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র বা স্বল্প, তার মানে কোনো একটা মানে উদ্ভিদ বা প্রাণী বা কোনো একটা জীব তার চারপাশের যে স্বল্প পরিসর অঞ্চলের জলবায়ু তাকে বলা হচ্ছে মাইক্রো ক্লাইমেট। ওকে, তাহলে এই জিনিসটা জানলাম। নেক্সট আমরা দেখি এখান থেকে কি পড়তে হবে, সেটা হচ্ছে হ্যাবিটেট এবং নিচ কাকে বলে সেটা পড়তে হবে। হ্যাবিটেট আমরা দেখবে কোনো একটা ফর্ম ফিল আপ করার সময়তে আমরা সেখানে দেখি যে হ্যাবিটেট, তোমার হ্যাবিটেট কোন জায়গাটা, হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান, তুমি কোন জায়গায় বসবাস করছো বা বাস করছো সেই জায়গাটা। তাহলে বসতি বা হ্যাবিটেট হচ্ছে কোনো নির্দিষ্ট স্থান বা প্রাকৃতিক পরিবেশ। তাহলে বাসস্থান কোনো একটা নির্দিষ্ট স্থান বা প্রাকৃতিক পরিবেশ যেখানে কোনো জীব বা জীব গোষ্ঠী বসবাস করছে। ওই যে বললাম হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান, তাহলে কার বাসস্থান, কোনো একটা জীব যেখানে বাস করছে, যে তার যে প্রাকৃতিক পরিবেশটা যেখানে সে বাস করছে তাকে বলা হচ্ছে হ্যাবিটেট বা বসতি। এরপর আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিডস কাকে বলে। তাহলে কোনো একটা পরিবেশে যে বাস করছে সেই জীবটার সঙ্গে তার পরিবেশের যে আন্তঃসম্পর্ক, যে ক্রিয়া প্রতিক্রিয়া, তাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিডস। এই যে আমরা একটা জায়গায় বাস করছি তার সঙ্গে আমাদের পরিবেশের যে ক্রিয়া প্রতিক্রিয়া চলে সারাক্ষণ, সেই জিনিসটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিডস। তাহলে সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই, যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব অবস্থান করছে, যদি অবস্থান করে এটুকুতে আমরা থেমে যাই তাহলে সেই বাসস্থানটাকে বলা হচ্ছে হ্যাবিটেট। আর যেখানে বাস করছে এবং পরিবেশ এবং অন্যান্য জীবের সঙ্গে যে ক্রিয়া প্রতিক্রিয়া করছে সেই স্থানটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। তাহলে যেখানে বাস করছে এবং পরিবেশ এবং অন্যান্য জীবের সঙ্গে, তাহলে কোনো একটা জীব যেখানে বাস করছে তার সঙ্গে তার পরিবেশ এবং অন্যান্য যে জীবগুলো আছে তার সঙ্গে যে আন্তঃসম্পর্ক তাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। আশা করি বোঝাতে পেরেছি। তাও যদি অসুবিধা থাকে আমাদের ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বায়োলজি স্টাডি মেটের, সেখানে তোমরা জয়েন হয়ে আমাকে জানাতে পারো। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে প্রথম ইকোলজি শব্দটি প্রণয়ন করেন আর্নস্ট হেকেল, 2 নম্বরে পড়লাম যেটা অটো ইকোলজি, 3 নম্বরে পড়লাম সিনিকোলজি, তাদের মধ্যে পার্থক্যটা দেখলাম। নেক্সট আমরা দেখলাম বায়োম কাকে বলে, সেটা পরে পড়বো বললাম, এবং নেক্সট তারপরে দেখলাম পপুলেশন কাকে বলে, এবং তারপরে পড়লাম হ্যাবিটেট এবং ইকোলজিক্যাল নিচ কাকে বলে। এটুকুর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। নেক্সট যেটা পড়বে ইম্পর্টেন্ট খুব, সেটা হচ্ছে ইকোটোন কাকে বলে। এটা 1 মার্কসের কোশ্চেন হিসেবেও আসে বা এটা কিন্তু এমসিকিউ হিসেবেও আসে। যে সংযোগস্থলে দুটি প্রধান কমিউনিটির সংযোগ ঘটছে তাকে বলা হচ্ছে ইকোটোন, সেই স্থানকে বলা হচ্ছে ইকোটোন। এইভাবে ইকোটোন কাকে বলে 1 মার্কসের কোশ্চেন আসতে পারে, বা এইভাবেও আসতে পারে যে সংযোগস্থলে দুটি প্রধান কমিউনিটির সংযোগ ঘটে তাকে কি বলা হয়, ইকোটোন, বা অন্যান্য যদি অপশন থাকে তার মধ্যে কিন্তু আনসারটা হয়ে যাবে ইকোটোন। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে বসতি বা হ্যাবিটেট এবং ইকোলজিক্যাল নিচের মধ্যে যে পার্থক্য সেটা। তো বসতি বা হ্যাবিটেট এখান থেকে বলতে গেলে 1 নাম্বার প্রথমে সংজ্ঞাটা বলে দেবো, যে কোনো একটা জীব যে বাসস্থানে বা যে পরিবেশে বাস করছে তাকে বলা হচ্ছে সেই জীবের হ্যাবিটেট বা বাসস্থান। এবং ইকোলজিক্যাল নিচ হচ্ছে কোনো একটা জীব যে অঞ্চলে বাস করছে সেই অঞ্চলের পরিবেশের সঙ্গে বা অন্যান্য জীবের সঙ্গে তার যে ক্রিয়া প্রতিক্রিয়া সেই জিনিসটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ। ওকে, 2 নম্বর হচ্ছে বসতিটা শুধুমাত্র জীবের দ্বারা অধিকৃত স্থানটাকেই বোঝাচ্ছে, আর ইকোলজিক্যাল নিড যেটা সেটা হচ্ছে জীবের অবস্থান, কাজ এবং পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়াকলাপ পুরোটাকে বলা হচ্ছে ইকোলজিক্যাল নিড। 1 নাম্বার পয়েন্ট বুঝতে পেরেছি, 2 নাম্বার পয়েন্টও বুঝতে পেরেছি। 3 নাম্বার পয়েন্ট দেখো, একটা বসতি অঞ্চলে একাধিক প্রজাতি থাকতে পারে কিন্তু একটা নিচে একটা মাত্র প্রজাতি, মানে কোনো একটা জীব এবং তার সঙ্গে যে ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে একটা নিচে একটা মাত্র জীবই থাকবে। 3 নাম্বার পার্থক্য। এবং 4 নাম্বার হচ্ছে একটা বসতি অঞ্চলে একাধিক মাইক্রো হ্যাবিটেট থাকতে পারে এবং এখানে কিন্তু কোনো উপনিচ থাকে না। তাহলে আমরা এখানে দেখলাম বসতি এবং ইকোলজিক্যাল নিচের মধ্যে যে ডিফারেন্সটা সেটা। এখান থেকে সংজ্ঞা লিখবো এবং সেই সংজ্ঞা থেকেই কিন্তু পরপর পয়েন্টগুলো তারপর আমরা লিখে ফেলতে পারবো। ওকে, নেক্সট আমরা চলে আসি যেটা আমি আগে বলেছিলাম, বায়োমের সংজ্ঞাটা আমি আগে বলিনি। তো বায়োম কাকে বলে এখানে আমরা পড়বো, যে বায়োম হচ্ছে একটা সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যাকে সেই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায়। তাহলে একটা নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, সেই অঞ্চলে যেমন তুন্দ্রা বায়োম আছে বা অন্যান্য যে বায়োমগুলো আছে সেগুলো, তো একটা সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যাকে সেই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ এবং প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায় তাকে বলা হচ্ছে বায়োম।
ঠিক আছে, তাহলে মানে বিভিন্ন যে জলবায়ুযুক্ত অঞ্চলগুলো আছে সেই বিভিন্ন জলবায়ুযুক্ত অঞ্চলে কিন্তু বিভিন্ন প্রজাতির জীব বাস করছে। তাহলে এখন যদি আমরা বলি মেরু ভালুক, এটা কিন্তু আমাদের এই নিরক্ষীয় অঞ্চলে বা অন্যান্য অঞ্চলে পাওয়া যাবে না, এটা কিন্তু তুন্দ্রা বায়োমেই দেখতে পাওয়া যাবে। ওকে, তাহলে একটা নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল, যে অঞ্চলটা সেখানে বসবাসকারী উদ্ভিদ বা প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা যায়, তাকে বলা হচ্ছে বায়োম। আশা করি বায়োম জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে এই যে তৃণভূমির বায়োম, তৈগা বায়োম, তুন্দ্রা বায়োম, মরু বায়োম, এইগুলো বিভিন্ন জিনিসগুলো আছে। তো এখান থেকে যেটা পড়বে নেক্সট, সেটা আমি একবারে এই পেজটা তোমাদের সামনে রেখেছি, যে তুন্দ্রা বায়োমের যে প্রাণীগুলো, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে যেটা, যে বলগা হরিণ বা এই যে ইংলিশ টার্মটা রেন ডিয়ার, এটা কোন বায়োমের অন্তর্ভুক্ত, তৈগা বায়োম, তুন্দ্রা বায়োম নাকি মরু বায়োম, এগুলোর মধ্যে। তো এই জিনিসটা যদি তোমরা পড়ে থাকো তবেই তোমরা লিখতে পারবে যে বলগা হরিণ যেটা, সেটা হচ্ছে তুন্দ্রা বায়োমের অন্তর্গত। ওকে, তুন্দ্রা বায়োমের অন্তর্গত হচ্ছে এই বলগা হরিণ বা রেনডিয়ারটা, এখান থেকে এটা পড়বে। এস্কিমো, তারপরে মেরু ভালুক, তো এগুলো তো এখানে দেখতে পাওয়া যায়, সেটা তো তোমরা জানোই যে এস্কিমো নিশ্চয়ই এদিকে পাওয়া যাবে না বা মরু অঞ্চলে পাওয়া যাবে না, এটা তুন্দ্রা বায়োমে পাওয়া যাবে, বা মেরু ভালুক যেটা সেটা মেরু অঞ্চলে বা তুন্দ্রা বায়োমে পাওয়া যাবে। ওকে, তাহলে তুন্দ্রা বায়োম থেকে আমরা শুধু বলগা হরিণ বা রেনডিয়ারটা পড়লাম, এস্কিমো মানুষ, মেরু ভালুক, চিতল হরিণ, এই জিনিসগুলো এখান থেকে দেখব। ওকে, তারপরে যেটা পড়তে হবে সেটা সেই জায়গাটাতে একেবারে চলে আসে যে এস্টিভেশন কাকে বলে। এস্টিভেশন হচ্ছে যে কিছু লাংফিশ বা অনেক উভচর প্রাণী আছে যারা গ্রীষ্মকালে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তো সেই নিষ্ক্রিয় অবস্থাটাকেই বলা হচ্ছে এস্টিভেশন। ওকে, আর একটা এস্টিভেশন আমরা দেখেছিলাম যে মরফোলজির ক্ষেত্রে, মানে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, ওখানে এস্টিভেশন পড়েছিলাম। তো এখানে এস্টিভেশনটা কিন্তু আলাদা, দুটোর টার্মটা কিন্তু একই, মানে এই যে স্পেলিংটা সেটা কিন্তু একই। তো এস্টিভেশন 12-এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই লিখতে হবে যে গ্রীষ্মকালে নিষ্ক্রিয় অবস্থায় থেকে যায়, যে নিষ্ক্রিয় অবস্থাটা তাকে বলা হচ্ছে এস্টিভেশন। এটা দেখতে পাওয়া যায় হচ্ছে বিভিন্ন উভচর প্রাণী, লাংফিশ, এদের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে হেলিওফাইট বা ফটোফিলিক বা আলোকপ্রেমী উদ্ভিদ কাকে বলে, এবং আলোক বিদ্বেষী বা ফটোফোবিক বা সিওফাইট কাকে বলে। এই যে এখানে হেলিওফাইট কথাটা, তো এটা হচ্ছে আলোকপ্রেমীর সঙ্গে যুক্ত, এটা মনে রাখবে। এবং আলোক বিদ্বেষী উদ্ভিদ সেটা হচ্ছে ফটোফোবিক বা সিওফাইট নামে পরিচিত। তো এই যে ফোবিক কথাটা, ফোবিয়া মানে হচ্ছে যে ভয় বা একটা কোনো কিছু থেকে বিদ্বেষ ভাব, সেখান থেকে মনে রাখবে ফটোফোবিক, ফটো মানে হচ্ছে আলো, তাহলে ফটোফোবিক মানে হচ্ছে আলোক বিদ্বেষী উদ্ভিদ। এবং ফিলিক, ফটোফিলিক, হাইড্রোফিলিক, ফিলিক মানে হচ্ছে যে সেটা প্রেমী বা সেটার সঙ্গে যুক্ত, তাহলে ফটোফিলিক তার মানে আলোক প্রেমী, এবং ফটোফোবিক মানে হচ্ছে আলোক বিদ্বেষী। এই ফটোফিলিক এবং ফটোফোবিকের থেকেও যে টার্মটা দিয়ে আসে সেটা হচ্ছে এই হেলিওফাইট এবং সিওফাইট। তো এগুলো কাকে বলে আমরা দেখে নিই। হেলিওফাইট মানে বুঝতে পারছি যে তীব্র আলোক সহ্য করতে পারে এবং অধিক আলোয় বৃদ্ধি এবং প্রজনন হার বাড়ে, এই সমস্ত উদ্ভিদদেরকে বলা হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদ বা হেলিওফাইট। এবং ছায়াচ্ছন্ন অঞ্চল, অর্থাৎ খুব একটা আলোয় এগুলো জন্মাতে পারে না, ছায়াচ্ছন্ন স্থানে জন্মায় এবং অধিক আলোয় এদের বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে, সেই সমস্ত উদ্ভিদদেরকে বলা হচ্ছে আলোক বিদ্বেষী উদ্ভিদ বা সিওফাইট। তাহলে আলোকপ্রেমী উদ্ভিদ কি বললাম, যে সমস্ত উদ্ভিদগুলো উজ্জ্বল আলোকে জন্মায় এবং তাদের বৃদ্ধি ভালোভাবে হয় তাদেরকে বলা হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদ। এবং আলোক বিদ্বেষী বা ফটোফোবিক বা সিওফাইট যাই বলুক না কেন, সেটা হচ্ছে বেশি আলোকে এটার বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং ছায়াচ্ছন্ন এলাকাতে বা ছায়াচ্ছন্ন স্থানে এর বৃদ্ধিটা কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে। 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার হচ্ছে এদের পাতাটা হচ্ছে গাঢ় সবুজ বর্ণের এবং পর্বমধ্যটা তুলনামূলকভাবে খর্ব হয়। পর্বমধ্য মানে এই ধরো যদি গাছটা হয়, এখান থেকে একটা পাতা এবং এখান থেকে একটা পাতা, এই জায়গাটাকে বলা হয় পর্ব, এই জায়গাটা একটা পর্ব, এবং এর মাঝখানে অর্থাৎ দুটো পর্বের মাঝখানের যে স্থানটা তাকে বলা হচ্ছে পর্বমধ্য। তাহলে আলোক প্রেমী উদ্ভিদের ক্ষেত্রে এই পর্বমধ্যটা তুলনামূলকভাবে ছোট হয়, কম হয়, এবং এর ক্ষেত্রে পর্বমধ্য তুলনামূলকভাবে দীর্ঘ হয় এবং পাতাটা হালকা সবুজ হয়। তাহলে এখানে যেটা পড়ছি তার অপোজিট হচ্ছে এদিকে, মনে রাখতে সুবিধা হবে তোমাদের। 1 নাম্বার পার্থক্য পড়লাম, 2 নাম্বার পার্থক্য পড়লাম। 3 নাম্বার পার্থক্য হচ্ছে এখানে পত্ররন্ধ্রটা পাতার নিম্নতলে থাকবে। যেহেতু আলোক প্রেমী উদ্ভিদ, তাই যদি পাতাটার পত্ররন্ধ্র উপরের তলে থাকে তাহলে কিন্তু যে জলটা তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাবে। এখানে হচ্ছে পত্ররন্ধ্রটা উভয় তলেই উপস্থিত। তাহলে 3টে পার্থক্য দেখলাম। এবং 4 নম্বর হচ্ছে ফুল ফল সমৃদ্ধ এবং এটা হচ্ছে ফুল ফল কম হয়। মোটামুটি 2 থেকে 4টে এখান থেকে করে রেখো তাহলেই এনাফ।
আলোকপ্রেমী উদ্ভিদ অর্থাৎ হেলিওফাইট এবং আলোক বিদ্বেষী উদ্ভিদ বা সিওফাইট কাকে বলে আমরা জানলাম। নেক্সট আমরা দেখবো এখান থেকে কি পড়তে হবে সেই জায়গাটাতে। তো এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে হোলার্ড কাকে বলে, ক্রেশার্ড কাকে বলে এবং ইকার্ড কাকে বলে। হোলার্ড কথাটা হচ্ছে হোল মানে সম্পূর্ণ, অর্থাৎ মৃত্তিকায় বা মাটিতে উপস্থিত সর্বাধিক পরিমাণে আবদ্ধ জলকে বলা হচ্ছে হোলার্ড, এবং সেই সর্বাধিক জলের যেটুকু পোর্শন উদ্ভিদটা গ্রহণ করছে তার খাবার তৈরি করার জন্য সালোকসংশ্লেষ পদ্ধতিতে, সেই জলটাকে বলা হচ্ছে ক্রেশার্ড। দেখো বলেছে যে সেই জলের অর্থাৎ হোলার্ডের যে পরিমাণ জলটা উদ্ভিদ ব্যবহার করে তাকে বলা হচ্ছে ক্রেশার্ড, এবং উদ্ভিদের যে অব্যবহৃত জলটা মানে উদ্ভিদের অব্যবহৃত বা অপ্রয়োজনীয় জলটাকে বলা হচ্ছে ইকার্ড। তাহলে মাটিতে উপস্থিত আবদ্ধকারী টোটাল যে জলটা তাকে বলা হচ্ছে হোলার্ড। হোল থেকে মনে রাখবে, হোল মানে সম্পূর্ণ, মাটিতে উপস্থিত বা আবদ্ধকারী টোটাল যে জলটা তাকে বলা হচ্ছে হোলার্ড। তার যেটুকু পোর্শন উদ্ভিদ ব্যবহার করছে সেটাকে বলা হচ্ছে ক্রেশার্ড, এবং বাকি যেটা ব্যবহার করছে না সেটাকে বলা হচ্ছে ইকার্ড। তাহলে আজকের ক্লাসে আমরা যেটুকু পড়লাম তার মধ্য থেকে যদি তোমাদের মনে হয় কোনো জায়গা বুঝতে পারছি না, তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, যেটা আমি বারবার প্রতি ক্লাসে বলে থাকি। ক্লাস 12-এর এই 13 নাম্বার চ্যাপ্টার যেটা শুরু হলো সেটা বারবার বলছি, চ্যাপ্টারটা খুব ইজি, তাই খুব ভালো করে মন দিয়ে পড়ো, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ক্লাসে, ততদিন তোমরা সকলে খুব ভালো থেকো।